ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আমরা ছায়া পদার্থবিদ্যা বইয়ের তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র চ্যাপ্টারের সেট 1-এর অঙ্কগুলো শুরু করেছিলাম। তো আগের ভিডিওতে দেখবে সেট 1-এর 1 থেকে 12 অবধি অঙ্ক করে দেখানো হয়েছে। আজকের ভিডিওতে আমরা 13 নম্বর অঙ্ক থেকে করা শুরু করব। তো চলো দেখে নেওয়া যাক সেট 1-এর 13 নম্বর অঙ্ক কী বলছে। তো এখানে বলছে যে একটি টোস্টারের উত্তাপক কুণ্ডলীর উপাদান হিসেবে নাইক্রোম ব্যবহার করা হয়। ঘরের উষ্ণতায় 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্য দিয়ে খুব অল্প তড়িৎ প্রবাহ পাঠালে নাইক্রোম রোধ হয় 75.3 ওহম। টোস্টারটিকে 230 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করলে কয়েক সেকেন্ড পর কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ 2.68 অ্যাম্পিয়ারে স্থির হয়। নাইক্রোমের স্থির উষ্ণতা নির্ণয় করো। তো এখানে দেওয়া রয়েছে নাইক্রোমের রোধের উষ্ণতা গুণাঙ্ক 1.70 ইন্টু 10⁻⁻4 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই রয়েছে অঙ্কটা। তো কিভাবে করব একটু দেখো। তো আমরা জানি যে যখনই রোধের উষ্ণতা গুণাঙ্ক দেওয়া থাকে তো তার অঙ্ক কিভাবে করতে হয় তার ফর্মুলা কিন্তু আমরা জানি, তো সেটা দিয়ে অঙ্কটা হবে। তো শুরুতে দেখো লিখে নিয়েছি এখানে যে T1 যেটা প্রাথমিক উষ্ণতা কত ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেখানে নাইক্রোমের রোধ আমরা দেখিয়েছি R1 বলে, সেটা লেখা রয়েছে 75.3 ওহম। আচ্ছা, এবার দেখো বলছে যে টোস্টারটিকে যখন 230 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করে কয়েক সেকেন্ড পর কুণ্ডলীর মধ্য দিয়ে একটা 2.68 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হয়। তো সেক্ষেত্রে কি হয়, ওটার টেম্পারেচার তো বেড়ে যাবে, যেহেতু টোস্টার আমরা জানি যে কারেন্ট অন করলে কি হয়, টেস্টার গরম হয়ে যায়। তো গরম হলে নিশ্চয়ই তার উষ্ণতা বেড়ে যাবে। তো তাই জন্য আমরা ধরে নিচ্ছি যে ধরি T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নাইক্রোমের রোধ কত সেটা আমরা এখান থেকে বার করছি, সেটাকে R2 হিসাবে লিখেছি। তো কীভাবে করেছি, R2 ইকুয়াল লিখছি V/I। তো ভি তো আমরা জানি কত ছিল, 230 ভোল্ট, যেহেতু উৎসের সঙ্গে যোগ করেছিল তাই ভি এর মান হয়ে যাচ্ছে 230, আর ওর মধ্য দিয়ে কারেন্ট গেছে 2.68 অ্যাম্পিয়ার। তো সেটা বসালে দেখো আমরা পেয়ে যাচ্ছি যে নাইক্রোমের রোধ এখন হয়ে যাচ্ছে 85.8 ওহম। তো এটা হলো কি পরিবর্তিত রোধ, কারণ না টেম্পারেচার যখন বেড়ে গেছে রোধটাও বদলে যাবে, তো সেই অনুযায়ী। আচ্ছা, এবারে দেখো আমরা রোধের উষ্ণতা গুণাঙ্কের যে ফর্মুলা হয় আলফা দিয়ে, সেই ফর্মুলাটা লিখেছি। আলফা ইকুয়াল R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1। তো সেখানে দেখো মানগুলো কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। শুধুমাত্র T2 আমরা জানি না, T2টাই আমাদের বার করতে হবে। তো T2 ছাড়া বাকি সমস্ত মান আমাদের দেওয়া ছিল, সেগুলো বসিয়েছি, করে T2-র মান বের করছি 851 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই উষ্ণতাতেই আমাদের রোধ যেটা হয়েছে সেটা চেঞ্জ হয়ে গেছে আর কি, আগের যা রোধ ছিল তার থেকে রোধ বদলে গেছে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় তাপমাত্রা। পরের অঙ্ক 14 নম্বর অঙ্ক। এখানে বলছে যে একটি প্ল্যাটিনাম রোধ থার্মোমিটারে প্ল্যাটিনামের বরফ বিন্দুতে রোধ 5 ওহম এবং স্টিম বিন্দুতে রোধ 5.23 ওহম। এই থার্মোমিটারকে কোনো উষ্ণ গাহে প্রবেশ করালে প্ল্যাটিনামের রোধ হয় 5.795 ওহম। ওই গাহের উষ্ণতা নির্ণয় করো। তো এখানে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, দেখো এখানে দুটো বিন্দুর কথা বলা হয়েছে, একটা বলছে বরফ বিন্দু আর একটা বলছে স্টিম বিন্দু। তো এই দুটো বিন্দু বলতে দুটো উষ্ণতার কথা অ্যাকচুয়ালি উল্লেখ করেছে। বরফ বিন্দু বলতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কথা বলা হচ্ছে, আর স্টিম বিন্দু বলতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কথা বলা হচ্ছে। তো দুটো উষ্ণতা তাহলে এখানে দেওয়া রয়েছে এবং সেই অনুযায়ী দুটো রোধও কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ দেখো যেভাবে আমরা লিখলাম যে 0 ডিগ্রিতে রোধ কত 5 ওহম, সেটাকে লিখেছি R1, আর যেটা স্টিম বলেছিল স্টিম বিন্দু সেটাকে লিখেছি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হচ্ছে R2, তাকে লিখছি 5.23 ওহম। তো তাহলে এগুলো যখন আমরা জানি, আর এবং টি যখন আমাদের সব জানা আছে, এখান থেকে আমরা আলফা বার করে ফেলতে পারবো। আলফা হচ্ছে তাহলে আমাদের রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে এখানে প্লাটিনাম জিনিসটা ছিল, তো প্লাটিনামের উষ্ণতা গুণাঙ্ক বার করছি R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1। ঠিক আগের অঙ্কে যে ফর্মুলা ব্যবহার হলো এখানে আমি একই ফর্মুলা ব্যবহার হচ্ছে, করে আমরা পাচ্ছি দেখো আলফার মান 4.6 ইন্টু 10⁻⁻4 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এবারে বলেছে যে যখন আমরা থার্মোমিটারটিকে কোনো উষ্ণ গাহে প্রবেশ করাচ্ছি তখন সেক্ষেত্রে প্ল্যাটিনামের রোধ হয়ে যাচ্ছে 5.795 ওহম। অর্থাৎ তাহলে যে উষ্ণ গাহে আমরা প্রবেশ করালাম সেই উষ্ণ গাহের টেম্পারেচার তাহলে আমাদের জানতে হবে। তো ধরে নিয়েছি যে উষ্ণ গাহের টেম্পারেচার T প্রাইম এবং রোধ আমরা ধরে নিচ্ছি তাহলে
আর প্রাইমের মান আমরা জানি, আমাদের বলে দিয়েছে কত, দেখো 5.795 ওহম। তো এখান থেকে তাহলে আমরা কিন্তু আলফার মান যেহেতু আগে জানি, আলফার মানটা বসিয়ে আমরা বার করতে পারবো যে টি প্রাইমের মান কত হবে। তো লিখেছি ফর্মুলা কি, আলফা ইকুয়াল আর প্রাইম মাইনাস আর ওয়ান বাই আর ওয়ান টি প্রাইম মাইনাস আর প্রাইম টি ওয়ান। তো এখানে দেখো আলফার মান যেহেতু আমরা জানি বসিয়ে দিলাম, টি প্রাইম ছাড়া বাকি সমস্ত মান আমরা জানি, তো সেগুলো দেখো বসিয়েছি। সেটা করে আমরা পাচ্ছি টি প্রাইম কত এলো, 345.65 ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ, চলো 15 নম্বর অঙ্ক দেখি। 15 নম্বর অঙ্কে কি বলছে, তো এখানে বলছে যে তামার রোধের তাপমাত্রা গুণাঙ্ক 42.5 ইন্টু 10⁻⁻4 পার ডিগ্রি সেন্টিগ্রেড। 30 ডিগ্রি সেন্টিগ্রেডে যে তামার তারের রোধ 4 ওহম, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তার রোধ কত হবে। তো একটা টেম্পারেচারে আমাদের রোধ বলে দিয়েছে, এখন জিজ্ঞেস করছে যে 100 ডিগ্রি যখন আমি টেম্পারেচারটাকে নিয়ে যাব তখন কত রোধ হবে। তো বুঝতেই পারছো যে আগের অঙ্কগুলোর মতনই খুব সহজই অঙ্কটাও। তাহলে তো T1 তাহলে কত ছিল, 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে লিখেছি R1টা হচ্ছে 4, T2 100 ডিগ্রি, R2 জানি না, তাহলে আলফা জানি যেহেতু আলফার মান বসিয়ে দেবো, দিয়ে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি R2-র মান 5.06 ওহম। আশা করি নিজেরাই পারবে অঙ্কটা করতে, তাও করে দেখানো হয়েছে। আচ্ছা, চলো পরের অঙ্ক দেখি। 16 নম্বর অঙ্কে বলছে 2 ওহম ও 3 ওহম এই দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের কত শতাংশ। অর্থাৎ আগের যে অঙ্কগুলো আমরা করছিলাম তার থেকে একটু ডিফারেন্ট এই অঙ্কটা। তো এখানে আমাদের রোধের সমবায়ের অঙ্ক দিয়েছে। তো এখানে দেখো দুটো রোধ যেহেতু বলে দিয়েছিল 2 ওহম আর 3 ওহম, তাহলে শ্রেণী সমবায়ের জন্য তুল্য রোধের ফর্মুলা আমরা জানি কি হয়, দুটো রোধ যোগ হয়ে যায়। তো তাই করলাম, 2 + 3 করলে হচ্ছে 5 ওহম। আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলাও আমরা জানি, সেক্ষেত্রে কী করতে হয়, দুটো রোধের গুণফল বাই দুটো রোধের যোগফল। তো করে সেটা আসছে 6/5 ওহম। তো দুটো তাহলে শ্রেণীতে এবং সমান্তরালে তুল্য রোধ আমরা বার করে ফেললাম। তো প্রশ্ন করেছিল যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের কত শতাংশ। তাই জন্য কি করলাম, উপরে সমান্তরাল সমবায় তুল্য রোধটা বসিয়েছি 6/5, নিচে শ্রেণী সমবায় তুল্য রোধ বসিয়েছি 5 ইন্টু 100% করে দিয়েছি। করে দেখো এলো 24%। তো অঙ্ক হয়ে গেল, ভীষণ সহজ অঙ্ক 16 অঙ্কটা। 17 অঙ্কটাও একই রকম সমবায়ের অঙ্ক দিয়েছে। কি বলেছে দেখো, বলছে যে দুটো রোধ 2 ওহম ও 3 ওহমকে সমান্তরালে যুক্ত করে তার সঙ্গে 4 ওহম রোধকে শ্রেণী সমবায়ে রাখা হয়েছে, তুল্য রোধ নির্ণয় করো। তো এখানে 2 এবং 3 দুটো রোধকে সমান্তরাল সমবায়ে রাখা হয়েছে, 2 আর 3-কে, এবং তার সঙ্গে দেখো শ্রেণী সমবায় একটা 4 ওহম রোধকে রেখে দেওয়া হয়েছে। তাহলে পুরো সমগ্র বর্তনীর আমাদের তুল্য রোধ বার করতে হবে। তো এখানে দেখো 2 আর 3 ছিল সমান্তরাল সমবায়, তাই তাদের তুল্য রোধ কত হয়েছে, 2 × 3 / 2 + 3। তার সঙ্গে 4 রয়েছে শ্রেণী সমবায়, তাই জন্য 4কে এর সঙ্গে আমরা অ্যাড করে দিয়েছি, করে আমরা টোটালটা পেয়ে যাচ্ছি 5.2 ওহম। দেখে নেব পরের 18 নম্বর অঙ্কটা। এখানে বলছে দুটো রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে 10 ওহম ও 2.1 ওহম হলে রোধ দুটি কত। তো এখানে একটু ঘুরিয়ে দিয়েছে, আগেরগুলো রোধ দেওয়া ছিল, শ্রেণী এবং সমান্তরালের রোধ বার করতে দিয়েছিল, এখানে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় তুল্য রোধগুলো বলে দিয়েছে, আমাদের বার করতে হবে রোধগুলো কত। তো কি করলাম দেখো, আমরা এখানে ধরে নিচ্ছি যে দুটো রোধ R1 এবং R2। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, দুটো রোধ যোগ হয়ে যায়, মানে R1 + R2 = 10। আর সমান্তরাল সমবায়ের ফর্মুলা জানি আমরা, R1 × R2 বাই R1 + R2। সেটা কত বলেছে দেখো, বলেছে 2.1 ওহম সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। তো বসিয়ে দিলাম 2.1। তো এখান থেকে আমরা R1 + R2-র মান জানতাম 10, তো সেটা যদি এখানে বসিয়ে দাও তাহলে R1 R2 চলে আসছে 2.1 × 10, সেটা মানে 21। আচ্ছা, তো এখান থেকে দেখো করেছি কি, এই জিনিসটা যেটা ছিল R1 + R2 = 10, তার হোল স্কোয়ার করেছি, সেটা ইকুয়াল, তাহলে হয়ে গেল কি 10 স্কোয়ার করলে 100 হয়। তো এটাকে এরমভাবে সাজিয়ে লেখা হয়েছে যে R1 + R2 হোল স্কোয়ার মানে কি লেখা যায়, R1 - R2 হোল স্কোয়ার প্লাস 4R1 R2। আচ্ছা, তো এখান থেকে দেখো তাহলে R1 R2-র মান আমরা 21 জানি, সেটা যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি R1 - R2 হোল স্কোয়ার কত, 16। তাহলে R1 - R2 কত, এটাকে রুট করে দেবো 16কে, করলে হচ্ছে 4। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা এবার R1 + R2 = 10 আর R1 - R2 = 4 দুটোকে যদি যোগ করে ফেলো, যোগ করলে দেখো কি আসবে, যোগ করলে আসবে 2R1 মানে 10 + 4 14।
তাহলে R1 কত 7, তাহলে R1 যদি 7 হয়, R1 প্লাস R2 কত ছিল 10 ছিল, তাহলে R2 নিশ্চয়ই 3 হবে। তো বুঝতে পারলে তাহলে কীভাবে আমরা R1 R2 বার করে ফেলতে পারলাম। এবারে দেখব 19 নম্বর অঙ্কটা। সেখানে বলছে দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের 1/4। একটি রোধ 10 ওহম হলে অন্যটি কত হবে? তো তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধকে আমরা ধরে নিয়েছি R1 বলে, আর শ্রেণী সমবায়ের তুল্য রোধকে আমরা ধরছিলাম R2 বলে। তো একটি রোধ কত ছিল 10 ওহম ছিল, তাহলে অন্য রোধটাকে আমরা ধরে নিলাম R। এবার দেখো প্রশ্নানুযায়ী আমাদের কি বলেছে, যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের 1/4। তাই জন্য কি করলাম, R1কে নিয়েছি R2-র 1/4। R1টা কি ছিল সমান্তরাল সমবায়ের, R2 কি ছিল শ্রেণী সমবায়, তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হয়ে গেল 1/4 ইন্টু শ্রেণী সমবায়ের তুল্য রোধ। আচ্ছা, এবারে দেখো এখান থেকে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যেটা R1, তাকে আমরা যদি ফর্মুলা হিসাবে লিখি, যে দুটো রোধ কী কী ছিল, একটা 10 একটা R, তাহলে ফর্মুলা হয় 10 ইন্টু R বাই 10 প্লাস R ইকুয়াল R2 কি ছিল শ্রেণী সমবায়ের তুল্য রোধ, সেখানে শ্রেণীতে কি হয় দুটো রোধের ক্ষেত্রে যোগ হয়ে যায়, তাহলে 10 প্লাস R হলো, আর নিচে বাই 4 রয়েছে। এবার এটাকে সলভ করতে হবে, সলভ তো করতে পারবে নিজের আশা করি, করে দেখো এখান থেকে পেয়ে যাবে R ইকুয়াল 10 ওহম। দেখে নেবো 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কে বলছে যে প্রতিটি 1 ওহম মানের 14টি রোধ আছে, এক একটি সারিতে 3টি করে রোধ রেখে সেরকম 4টি সারিকে সমান্তরালে সাজানো হয়েছে। এই সমবায়ের সঙ্গে অবশিষ্ট দুটি রোধকে শ্রেণীতে রাখা আছে। সমগ্র সমবায়ের তুল্য রোধ নির্ণয় করতে হবে। তো 14খানা রোধ, প্রত্যেকটার মান হচ্ছে 1 ওহম করে। তো কিভাবে সাজানো হয়েছে এখানে দেখো, তো এরকম বলেছে যে 4টে সারিতে 3টে করে রোধকে রেখে সাজানো হয়েছে প্রথমে। তো তার ফলে কি হয়েছে, এখানে একটা মিক্সড একটা বর্তনী তৈরি হয়েছে, এবং তার সঙ্গে বাকি যে দুটো রোধ ছিল সেগুলোকে শ্রেণী সমবায় রাখা হয়েছে। তাহলে এখানে রয়েছে 12টা রোধ, 3 4 12টা রোধ, এখানে রয়েছে দুটো রোধ, টোটাল হচ্ছে 14খানা রোধ। তো তাহলে সমান্তরাল সমবায়ে যেটা রয়েছিল প্রথমে, এই সমান্তরাল যে অংশটা, সেটা তুল্য রোধ আমরা আগে বার করেছি। কি হবে তাহলে, প্রত্যেকটা শ্রেণী সমবায়ের যে রোধগুলো রয়েছে, কটা রোধ আছে, 3টে রোধ আছে, প্রত্যেকের মান 1 করে। তাহলে এই একটা যে ব্রাঞ্চ, সেই একটা ব্রাঞ্চের তুল্য রোধ কত, 3 ওহম করে। তাহলে এরকম 3 ওহম 4বার আছে, 3 ওহম করে 4বার সমান্তরালে সাজানো আছে। তাই জন্য আমরা করলাম কি, তুল্য রোধ করলাম 1/R, 3 ওহম করে 4বার, সেই জন্য 1/3 করে 4বার লিখেছি, সেটা হয়ে যাচ্ছে 4/3। তাহলে আর কত হলো, 3/4 ওহম। তো এই 3/4 ওহমটা কার জন্য, শুধুমাত্র কিন্তু এই সমান্তরাল সমবায়টুকুর জন্য। এরপরে শ্রেণী সমবায় কিন্তু আরও দুটো রোধ রয়েছে। তো তাহলে সমগ্র বর্তনের তুল্য রোধকে কী করা হয়েছে, 3/4 প্লাস 2 করে দেওয়া হয়েছে, এই দুটোকে অ্যাড করে 2 করা হলো, করে আমরা পেলাম 11/4 ওহম, অর্থাৎ 2.75 ওহম। দেখে নিই 21 নম্বর অঙ্ক কি বলছে। বলছে চিত্রে ABCD রম্বসের প্রতিটি বাহু ও BD কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, রম্বসের প্রতিটি বাহু ও BD কর্ণের প্রতি একক দৈর্ঘ্যের রোধ 0.2 ওহম পার সেন্টিমিটার, A ও B বিন্দুর মধ্যে তুল্যাঙ্ক রোধ কত? তো এই ধরো ছবিটা, তো এখানে একটা রম্বস অ্যাকচুয়ালি আঁকা আছে, কিন্তু আমার ছবিটা রম্বসের মতো হয়নি যদিও, তো বর্গক্ষেত্রের মতো হয়ে গেছে। তো ব্যাপারটা একই, রম্বস হোক বা বর্গক্ষেত্র হোক, এখানে তো সার্কিটের সঙ্গে অ্যাঙ্গেল কোনো রকমভাবেই ভ্যারি করে না। তো ধরে নাও এটা রম্বস বা এটা বর্গক্ষেত্র, যা খুশি তোমাদের ইচ্ছা। তো কিভাবে কি রয়েছে দেখো, এখানে একটা 4টে সাইড তার মানে সেম আছে, DC CB DA AB এগুলো সেম, আর একটা কর্ণ আছে DB। আমাদের বলছে যে AB এই দুটো বিন্দুর মধ্যে তুল্যাঙ্ক রোধ বার করতে হবে। তো আমরা সার্কিটটাকে তাহলে দেখো এবারে কীভাবে এঁকে নিয়েছি। আমরা তাহলে বলেছিল যেহেতু প্রতিটা বাহুতে একটা রোধ রয়েছে, তাই জন্যে প্রত্যেকটা বাহুতে একটা করে রোধ আমরা এঁকে নিয়েছি। এবার সেই রোধের মান কত হবে সেটা বার করতে হবে। তো এখানে দেখো কি রয়েছে, যে বলছে যে প্রতি একক দৈর্ঘ্যের রোধ 0.2 ওহম পার সেন্টিমিটার, মানে 1 সেমিতে রোধ কত থাকে, 0.2 ওহম। তো এখানে এই বাহুগুলোর দৈর্ঘ্য কত ছিল, দেখো বাহুর দৈর্ঘ্য লেখা রয়েছে 10 সেন্টিমিটার। তো এখানে প্রত্যেকটা দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, আর তাতে করে রোধ যদি থাকে 0.2 ওহম প্রতি সেন্টিমিটার, তাহলে 10 সেমিতে কত রোধ থাকবে, 2 ওহম রোধ থাকবে। 0.2 ইন্টু 10 করবো, তাহলে প্রতিটা বাহুতে দেখা যাচ্ছে রোধ কত হয়ে গেছে, 2 ওহম করে।
এবার সেটাকে আমাদের সাজিয়ে লিখে তুল্যাঙ্ক রোধ নির্ণয় করতে হবে। তো আমি দেখো এখানে কীরকম নাম দিয়ে নিয়েছি, এবিসিডি করে নাম দেওয়া রয়েছে, সেটাকেই একটা বর্তনী হিসাবে এখানে এঁকে রাখা হয়েছে। তো কী করা হয়েছে দেখো এখানে, তো এ বি এই দুটো প্রান্তের মধ্যে আমাদের তুল্যরোধ বার করতে বলেছে। তো দেখো এই এবির মধ্যে কে রয়েছে, এই 2 ওহম রয়েছে, তাই জন্য আমরা প্রথমে এবির মধ্যে এই 2 ওহমটাকে এঁকে নিয়েছি। আচ্ছা, তারপরে কি রয়েছে, এ আর ডি এর মধ্যে এই 2 ওহম রয়েছে, তো এটা এ হলে এটাও এ, তো সেই জন্য আমরা এ আর ডি এর মধ্যে একটা 2 ওহমকে এঁকেছি। এর মাঝে কিছু নেই তো, অর্থাৎ এখানকার বিভব যে এখানকার বিভবও তাই, তাই জন্য এ আর ডি এর মধ্যে 2 ওহমকে লিখেছি। এবারে চলে আসবে দেখো ডি আর বি এর মধ্যে কিভাবে আঁকা রয়েছে। ডি থেকে সি হয়ে বিতে দুটো রোধ আছে, তাই জন্য এখানে দেখো ডি থেকে সি হয়ে বিতে দুখানা রোধকে আঁকানো হয়েছে, এবং ডি থেকে বিতে একটি মাত্র রোধ রয়েছে। তাহলে এই প্রান্তটা বি হলে এই প্রান্তটাও বি হবে। তো হয়ে গেল আমাদের একটা সরলীকৃত বর্তনী। তো এই জিনিসটা যদি আমরা এবার তুল্যরোধ নির্ণয় করতে পারি তাহলেই অঙ্কটা আমাদের হয়ে যায়। তো এখানে একটু ভেঙে ভেঙে করেছি আমি, যেমন ধরো এখানে ডিবির মধ্যে প্রথমে তুল্যরোধ বার করেছি, মানে এই ডি আর বি এর মধ্যে। তো এখানে কি ছিল, 2 আর 2 শ্রেণী সমবায়, অর্থাৎ এদের তুল্য কত হবে, 4 হয়ে যাবে। তাহলে উপরে 4 আর নিচে 2, 4 আর 2 রয়েছে সমান্তরাল সমবায়। তাহলে 4 আর 2 যদি সমান্তরাল সমবায় থাকে, তো তাহলে তাদের তুল্যরোধ কীভাবে লিখতে পারি, 4 ইন্টু 2 বাই 4 প্লাস 2 হয়ে যাচ্ছে 4/3 ওহম, অর্থাৎ ডিবি বিন্দুর মধ্যে তাহলে কিন্তু আমরা তুল্যরোধ পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এখানে রয়েছে 4/3 আর এখানে রয়েছে 2, তাহলে 2 প্লাস 4/3 রয়েছে উপরে শ্রেণী সমবায়, আর নিচে সমান্তরালে রয়েছে 2 ওহম। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা এখন তুল্যরোধ বার করতে পারি, তাহলে সমগ্র বর্তনের তুল্যরোধ আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে তুল্যরোধ কী করেছি দেখো, 4/3 প্লাস 2, তার সঙ্গে ইন্টু 2 করেছি এটাকে, বাই উপরেরটা মানে 4/3 প্লাস 2 প্লাস নিচের 2, এই হিসেবে টোটাল বর্তনীর তুল্যরোধ বার করা হলো। এখানে বেরিয়েছে 1.25 ওহম। চলে আসবো পরবর্তী অঙ্ক, 22 নম্বর অঙ্কে। 22 নম্বর অঙ্ক বলছে দেখো যে 10 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি ব্যাটারিকে প্রদত্ত চিত্রের রোধকগুলির সঙ্গে যুক্ত করা হলো। এ এবং বি এর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করতে হবে। তো এখানে দেখো যে একটা ছবি দিয়েছে, সার্কিট দিয়েছে, সেখানে কি আছে দেখো, সি আর ডি এই দুটো বিন্দুর মধ্যে কিভাবে বর্তনীটা আঁকা রয়েছে, 1 ওহম 3 ওহম আর নিচে 3 ওহম 1 ওহম, আর উপরে রয়েছে এ বি দুটো বিন্দু, আর ব্যাটারি রয়েছে 10 ভোল্টের। তাহলে আমরা যদি এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব নির্ণয় করতে পারি, করে দুটো বিভবকে বিয়োগ করতে পারলেই আমরা কিন্তু এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ পেয়ে যাব। তো একটা জিনিস ভালো করে এখানে খেয়াল করে দেখবে যে এই যে 10 ভোল্ট কানেকশান রয়েছে একটা ব্যাটারির, তার মানে কি বোঝায়, যে ব্যাটারির পজিটিভ প্রান্তে আছে 10 ভোল্ট, আর ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত ছোট প্রান্ত যেটা, সেখানে 0 ভোল্ট থাকে অ্যাকচুয়ালি। মানে 10 ভোল্ট মানে 0-র সাপেক্ষে 10 ভোল্ট এটা এগিয়ে আছে, অর্থাৎ এদের বিভব প্রভেদ 10 ভোল্ট। বিভব তোভাবে হয় না, বিভব প্রভেদ হয়। অর্থাৎ এখানে যে সি বিন্দু রয়েছে, সি বিন্দুর বিভব দেখো এখানে এর সঙ্গে বড় প্রান্তের সঙ্গে সি বিন্দু কানেক্টেড, তাহলে সি বিন্দুর বিভব হচ্ছে 10 ভোল্ট, আর ডি বিন্দু কানেক্টেড হচ্ছে ছোট প্রান্তের সঙ্গে, তাহলে ডি বিন্দুর বিভব হয়ে যাবে 0 ভোল্ট। তো তাহলে আমাদের যদি এ বিন্দুর বিভব বার করতে বলে, এই বিন্দুর বিভব মানে এ এবং ডি এই দুই বিন্দুর বিভব প্রভেদকে আমরা বলতে পারি এই বিন্দুর বিভব। তার কারণ যদি মনে করো যে 3 ওহম যে রোধটা রয়েছে তার বিভব প্রভেদ কত, ভিএ মাইনাস ভিডি। এবার ডি বিন্দুর বিভব মানে যেটা ভিডি, তার মান তো 0। তো তাহলে ভিএ যেটা, সেটাই হচ্ছে আমার ভিএ মাইনাস ভিডি। অর্থাৎ আমি যদি 3 ওহমের বিভব প্রভেদ বার করতে পারি, সেটাই হয়ে যাচ্ছে কিন্তু আমার ভিএ, এই বিন্দুর বিভব। তো 3 ওহমের বিভবের ফর্মুলা কি, 3 ওহমের বিভব প্রভেদ বার করার ফর্মুলা দেখো এখানে লিখেছি, যে কি হয় ফর্মুলাটা, ব্যাটারির যে বিভব সেটা ইন্টু 3/1 প্লাস 3, মানে শ্রেণী সমবায়ে যে রোধগুলো রয়েছে সেই রোধগুলোর যোগফল। তো এখানে লিখেছি দেখো এই বিন্দুর বিভব বলে 10 ইন্টু ব্যাটারি ভোল্টেজ ইন্টু যার জন্য বিভব বার করছি, 3 এর জন্য বিভব বার করছি, তাই ওপরে 3/3 প্লাস 1 এসছে কত, 30/4। তো এটাই হয়ে যাচ্ছে আমার ভিএ, মানে এই বিন্দুর বিভব। একই রকমভাবে আমরা যদি বি বিন্দুর বিভব বার করি, কীভাবে করব, এখানে রয়েছে 3 and 1, তো বি বিন্দুর বিভব মানে কিন্তু 1 ওহমের জন্য বিভব কত, তাই জন্য ফর্মুলা কি লিখবো, 10 ইন্টু 1/3 প্লাস 1। এখানে 3 আর 1 রয়েছে শ্রেণী সমবায়, তো এটা করে আসছে কিন্তু 10/4।
তাহলে ভিএ মাইনাস ভিবি কত, আমরা 30/4 থেকে 10/4 মাইনাস করে দিচ্ছি, করে এখান থেকে পেয়ে যাচ্ছি 5 ভোল্ট। দেখে নিই পরের অঙ্কটা, 23 নম্বর অঙ্ক। এখানে বলছে যে একটি তড়িৎ যন্ত্রের রোধ 200 ওহম এবং সেটি সর্বোচ্চ 0.1 অ্যাম্পিয়ার প্রবাহ সহ্য করতে পারে। 1 অ্যাম্পিয়ার মূল প্রবাহ পাওয়া যায় এমন একটি ডিসি উৎসের সাহায্যে যন্ত্রটিকে চালাতে হলে তড়িৎ যন্ত্রটির সমান্তরালে কত রোধ যোগ করতে হবে। তো তোমরা শান্ট ব্যাপারটা নিশ্চয়ই পড়েছো, তাহলে শান্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যদি তোমাদের জানা থাকে তাহলে এই অঙ্কটা কিন্তু ভালোই বুঝতে পারবে। তো মনে করে নাও যে ওপরের যেটা রয়েছে 200 ওহম রোধ, সেটা হচ্ছে গ্যালভ্যানোমিটারের রোধ, আর এই নিচে শান্ট যোগ করা রয়েছে। বর্তনী প্রবাহ 1 অ্যাম্পিয়ার এবং এখানে বলছে যে এই 200 ওহম রোধ অর্থাৎ গ্যালভ্যানোমিটার যেটা, তার মধ্য দিয়ে 0.1 অ্যাম্পিয়ার প্রবাহ যায়। তাহলে শান্টের মান কত হবে, অর্থাৎ শান্টের মান কত হলে 1 অ্যাম্পিয়ারের থেকে মাত্র 0.1 অ্যাম্পিয়ার এই 200 ওহমে প্রবেশ করবে, বাকি অংশ শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাবে। তো আমাদের ফর্মুলা কি না, এখানে আমাদের ব্রাঞ্চ কারেন্টের ফর্মুলা ব্যবহার করতে হবে। ব্রাঞ্চ কারেন্টের ফর্মুলাটা কি একটু বলি, সেটা হচ্ছে দেখো আমাদের এখানে 200 ওহমের জন্য কারেন্ট কত, 0.1 অ্যাম্পিয়ার। তো আমরা কি লিখেছি 0.1 অ্যাম্পিয়ার কারেন্টটা। তো এখানে 200 ওহমের কারেন্ট মানে যেটা 200 ওহম ব্রাঞ্চ তার কারেন্ট 0.1 অ্যাম্পিয়ার ইকুয়াল হয়ে যাচ্ছে কি মেন কারেন্ট কত ছিল 1 অ্যাম্পিয়ার, তো 1 অর্থাৎ মূল প্রবাহ ইন্টু যে রোধের মধ্য দিয়ে কারেন্টটা আমরা নিয়েছিলাম প্রথমে, সেই রোধটা না লিখে উল্টো দিকের রোধটাকে উপরে লিখবো, মানে এসকে উপরে লিখেছি, বাই এস প্লাস 200। বোঝা গেল কি বললাম? যে রোধের মধ্য দিয়ে প্রবাহটা নিচ্ছি সেটা ধরো যদি শুরুতে লিখি, কি লিখেছি 0.1 অ্যাম্পিয়ার ইকুয়াল কি লিখবো, মূল প্রবাহ 1 অ্যাম্পিয়ার ইন্টু যার মধ্য দিয়ে প্রবাহ নিয়েছি তার উল্টো দিকের রোধটাকে উপরে লিখবো এস। 0.1 রয়েছে 200-র মধ্য দিয়ে, তাহলে লিখবো উপরে কি এস বাই টোটালটা এস প্লাস 200। তাহলে এখান থেকে এস বার করছি কত, এস এর মান হয়ে যাচ্ছে 22.22 ওহম। আচ্ছা, চলে আসবো 24 নম্বর অঙ্কে। 24 নম্বর অঙ্কে দেখো বলছে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 2.1 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 0.1 ওহম। কোষের তড়িৎদ্বার দুটিকে বহির্বর্তনীতে একটি রোধের সঙ্গে যুক্ত করলে 2.08 ভোল্ট বিভব প্রভেদ পাওয়া যায়। ওই রোধটির মান কত? তো এখানে একটা ব্যাটারি রয়েছে, ব্যাটারির তড়িৎচালক বল 2.1 ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ দিয়েছে 0.1 ওহম, আর তাকে একটা বহির্বর্তনী মানে ক্যাপিটাল আর একটা রোধের সঙ্গে যুক্ত করেছে। আমাদের এই আর এর মান নির্ণয় করতে হবে। তো আমরা নষ্ট ভোল্ট ব্যাপারটা পড়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা অভ্যন্তরীণ রোধ থাকলে কারেন্টের ইকুয়েশন কি হয় সেটাও জানি। তো ইকুয়েশন কি হয় দেখো, কারেন্ট আই ইকুয়াল হয়ে যায় ই তড়িৎচালক বল বাই আর প্লাস স্মল আর, মানে বহিস্থ রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। তো আই ইকুয়াল ই বাই আর প্লাস 0.1। তো এখানে দেখো আমরা কি করব, তাহলে ই এর জায়গাতে 2.1 বসালাম, যেহেতু আমরা জানতাম তড়িৎচালক বল 2.1 দিয়েছে, এটাকে ইকুয়েশন নাম্বার 1 বলে লিখলাম। আচ্ছা, আবার আমরা জানি ভি ইকুয়াল আই আর হয়, তো সেক্ষেত্রে ভি এর মানও আমরা জানি, বলে দিয়েছিল 2.08 ভোল্ট, সেটা ইকুয়াল লিখেছি আই আর, সেটাকে দিয়েছি সেকেন্ড ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। তো এখানে যেটা করা হলো, এই 1 নাম্বার এবং 2 নাম্বার দুটো ইকুয়েশন দেখো, এখান থেকে আমরা কিন্তু আই এর মান দুটো বসালাম। প্রথম আই হচ্ছে কত, 2.1 বাই আর প্লাস 0.1, সেটা এখানে বসিয়েছি। আর সেকেন্ড ইকুয়েশন থেকে আই কত এসছে, 2.08 বাই আর, সেটা এখানে বসিয়েছি। তো দুটো ইকুয়েশন যদি আমরা সলভ করি দেখো, এখান থেকে আমরা পেয়ে যাব আর এর মান আমাদের আসছে 10.4 ওহম।